আমার সাথে এরকম খেলা কেন খেলছো মা? নমস্কার, এই ভিডিওর মাধ্যমে ভূতপূর্ব সিনেমাটির রিভিউ আপনাদের কাছে করে শোনাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক এবং মনোজ সেনের শিকার, এই তিনটি গল্প অবলম্বনে এই ভূতপূর্ব সিনেমাটি। নামখানি যথেষ্ট। এই নামের মধ্যেই বোঝা যায় ফিরে গেছি বহু বছর আগে। তিনটি গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম আলাদা। তিনটি গল্পের কালার টেম্পারেচার বা কালার গ্রেডিং সম্পূর্ণ আলাদা। তিনটি গল্পের গল্প বলার ধরন, সিনেমাটোগ্রাফি, সংলাপ সমস্ত কিছু যেন আলাদা আলাদা করা। যেন তিনটি সিনেমা ওই 2 ঘন্টা 21 মিনিটের মধ্যে আমাদের প্রাপ্তি হলো। কাকুলি ঘোষ ও অভিনব ব্যানার্জির পরিচালনায় এই সিনেমাখানি আমরা দেখতে পেলাম। আর এদের উপরে সমস্ত দর্শক একটু বিশ্বাস করতে শুরু করে দিল। যেহেতু প্রথম শো, আবার নন্দনের মতন পবিত্র বিনোদন জগতের আস্তানায় সেটার প্রকাশ, সব কিছু মিলিয়ে এই বিশেষ শোখানি মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। এবার চলে আসি গল্পের কথায়। ছোট্ট করে ছুঁয়ে যাই এই তিনখানি গল্প সমৃদ্ধ ভূতপূর্ব সিনেমাটির কথা। যে কোনো মানুষেরই জীবনে বন্ধু থাকা প্রয়োজন, তবে সবার তো বন্ধু আজীবন থেকে যায় না। সে কারণে নতুন নতুন বন্ধু তৈরি করে নিতে হয়। গল্পের কথায় আসলে ওই তিনজন বন্ধু একত্রিত হচ্ছেন একে অপরের গল্প শোনাবেন বলে। বিভূতিভূষণের আস্তানায় এই গল্পের আসর বসবে। বাইরে অঝোরে বৃষ্টিধারা, মেঘ গর্জন। 60 দশকের গল্প যেখানে, সেখানে কৃত্রিম বিদ্যুতেরও হাতছানি নেই। ও বাকি দুই বন্ধুর নাম তো বলা হলো না, নীলকণ্ঠ ও শশীধর। সঙ্গে রয়েছে চা আর একটু ধূম্রপান। বিভূতিভূষণের চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি মৌলিক। নীলকণ্ঠ হালদারের চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য। এই কয়েকদিন আগে শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমায় তাকে আমরা দেখতে পেয়েছি। আর শশীধরের চরিত্রে অভিনয় করেছেন সুহর্ত মুখোপাধ্যায়। এই কদিন আগে একেনবাবু বেনারসে বিভীষিকা, সেখানে তাকে দেখলাম। এই তিনজন বন্ধু একত্র হয়ে গল্প বিনিময় করবে। প্রথম গল্পের অনুরোধ আসে নীলকণ্ঠের কাছে, কেননা তার রূপ, বেশভূষা, হাতের ছড়িখানি সব কিছু মিলিয়ে বড় সম্ভ্রান্ত আর ব্যবসায়িক পরিবারের মানুষ বলে তাকে মনে করা হলো, আর তাকেই সে কারণে প্রাধান্য দেওয়া হলো। হ্যাঁ, আপনি গল্পটি শুরু করুন। স্ত্রীর সুখেই স্বামীর সুখ। প্রথম গল্প ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা নিয়ে। প্রথম গল্পের দুটি মুখ্য চরিত্র ফণী ও মণি। মণি ফণীর স্ত্রী, মানে ফণীভূষণের স্ত্রী। ফণীভূষণ তার পৈতৃক ব্যবসা, পৈতৃক ভিটে ছেড়ে নিজের পায়ে দাঁড়াবার জন্য নূতন ব্যবসা করেছেন। নানান রকম ওঠাই গিরাই তো রয়েছে তার ব্যবসায়। অদ্ভুত সুন্দর একটি নদীর পাড়ে তার নূতন বাসস্থানে, যেটা তার পৈতৃক বাসস্থান বলাই যায়, কেননা সেটা তার পিতারই তৈরি করা, সেই বাসস্থানে তিনি চলে যাচ্ছেন তার অসুস্থ স্ত্রীকে ঠিক করতে হবে। আর নতুন ব্যবসা যেখানে ফেদেছেন তার থেকে অনতি দূরে এই বাসস্থান। আর সেই বাসস্থান আর নূতন ব্যবসা ঘিরেই নূতন গল্পের সূচনা। তবে গল্পখানি ছোট্ট করে ছুতে গেলে বলা যেতে পারে অতি লোভী একজন স্ত্রীর গল্প। ফণী সেভাবে সন্তুষ্ট হতে পারছিলেন না স্ত্রীকে অনেকটা ভালোবাসা দিয়েও। আর এই মণিহারা গল্পকে রাত্রিকালীন, সন্ধ্যাকালীন দৃশ্য, নদীর দৃশ্য, নৌকার দৃশ্য বা বিভিন্ন রকম দৃশ্যের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই গল্পের পরিণাম কি, সেটা জানতে গেলে আপনাদের নিশ্চয়ই করে সিনেমাখানি দেখতে হবে। শুধুমাত্র বলে দিতে হবে, প্রথম গল্পের ফণীর চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য আর মণির চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায়। দ্বিতীয় গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিককে কেন্দ্র করে। এখানে যে মূল দুটি চরিত্র পেলাম, তারানাথ ও মাতু পাগলি। মাতু পাগলি হাকিনী মন্ত্রে সিদ্ধ একজন তান্ত্রিক। সে একটি বিশেষ গ্রামের শ্মশান এবং শ্মশানের আশেপাশে বিচরণ করেন। চলন বলন, কথাবার্তা, পোশাক আশাক সব কিছু দেখে গ্রামের লোক পাগলিনী বলে। দূর দূরান্ত থেকে তারানাথ এসেছে
তন্ত্র সাধনা শিখতে এই মাতু পাগলির কাছে, কিন্তু মাতু পাগলি অত সহজে ধরা দেয় না। তিনি বলতে চান তন্ত্র সাধনা তোর কাজ নয়, যে কোনো মানুষ একটা জন্মে তন্ত্র সাধনা শিখে সম্পূর্ণ করতে পারে না, বারবার তাকে জন্ম নিতে হয় একজন সার্থক তান্ত্রিক হতে গেলে। তারানাথ আদৌ কি তান্ত্রিক হতে পারল? তার সাধনা কি সম্পূর্ণ হলো? এই সমস্ত কিছু জানতে গেলে আবারও বলি, এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে কিন্তু আপনাদের দেখতেই হবে। তবে তন্ত্র সাধনার মূল মন্ত্র কি জানেন? ভোগ জীবনে আপনাকে করতেই হবে, তবেই আপনি ত্যাগ করতে পারবেন। আর এই দ্বিতীয় গল্পটিতে তারানাথের চরিত্রে সপ্তর্ষি মৌলিক, আর ওই মাতু পাগলির চরিত্রে রূপাঞ্জনা মিত্র অসাধারণ অভিনয় করলেন। তবে মনে হয় প্রথম গল্পের দুজনের কথা বলা হয়নি না? তারাও অভিনয় দিয়ে একেবারে মন ছুঁয়ে যাওয়ার কাজ করেছিলেন। মানুষ সত্যিই বড় স্বার্থপর এবং অহংকারী। মনোজ সেনের শিকারী গল্প অবলম্বনে এই তৃতীয় গল্পখানি। আর এই তৃতীয় গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন পূর্ণেন্দু ও তিলোত্তমা। এই গল্পখানি সত্যি এক অদ্ভুত গল্প। চালাক শিকারী কেমন করে নিজেই শিকার হয়ে যায় এই গল্পে আপনারা দেখতে পাবেন। সম্ভ্রান্ত বাড়ির দালান, বিভিন্ন ঘর, সেরেস্তা, নানাবিধ পাক ও ব্যঞ্জন, সুন্দর মন্দির, সেখানে আরাধনা উপাসনা, এই সব কিছু মিলিয়ে সত্যি যেন 60-এর দশকে মনখানি ফিরে গেছিল। বড় দালান প্রাচুর্যে পরিপূর্ণ, কিন্তু ভোগ করার কেউ নেই। সেই দামি দামি বস্তু আগলাতে প্রচুর মানুষজনকে কর্মচারী হিসাবে এই বাড়িখানির মধ্যে আমরা দেখতে পাব। তবে এই ধরনের প্রাচীন দালান বাড়িতে যদি এক দুজন শরিক বেঁচে থাকে, তারা কি সত্যি একা থাকে, নাকি তাদেরকে কেউ বা কারা অলক্ষ্যে থেকেই সাবধান করে যান? এই সব কিছু জানতে গেলে আপনাদের আবারও বলি, সিনেমাখানি সিনেমা হলে গিয়ে দেখতে হবে। তবে এই সম্পূর্ণ সিনেমাটা দেখার পরে কয়েকটি জিনিস শিক্ষা হলো। প্রথম শিক্ষা, সাধকের কোনোদিন মৃত্যু হয় না। দ্বিতীয় শিক্ষা, কন্টেন্ট বা গল্প, তাও আবার উপন্যাস ভিত্তিক, সেটা পরিবেশন করার জন্য অর্থের প্রাচুর্য লাগে না, লাগে কেবল মেধা। পরিচালকদ্বয়ের, প্রযোজকের, অভিনেতা অভিনেত্রীদের, সঙ্গীত পরিচালকের, সম্পাদকের, সিনেমাটোগ্রাফারের, ডিওপির, প্রত্যেকের যদি সম্পূর্ণ মেধা দিয়ে একটা দল গঠন হয়, সেখানে অর্থের প্রাচুর্য লাগে না একটা সিনেমাকে হিট, সুপারহিট আর ব্লকবাস্টার করার প্রয়োজনে। সৈকত সিংহ মহাশয়ের সঙ্গীত পরিচালনা, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, এহেনকালে বিরলতম। সুজয় সরকারের ডায়লগ এবং স্ক্রিপ্ট অসাধারণ। নবপ্রজন্মের সিনেমাটোগ্রাফার সৌম্যদীপ্ত আঙুল ধরে 60-এর দশকে আমাদের ফিরিয়ে নিয়ে গেলেন। সর্বোপরি শুভজিৎ সম্পাদনার দ্বারা যা অসাধ্য সাধন করলেন, সেটা সত্যি আজীবন মনে রাখার মতো। আর এই তিনখানি গল্পে বিশেষ চরিত্রে যাদের কথা না বললে বড় অন্যায় বা অপরাধ করা হবে, তারা হলেন প্রথম গল্পে অভিজিৎ গুহ, তৃতীয় গল্পে বিশ্বজিৎ চক্রবর্তী ও বুদ্ধদেব ভট্টাচার্য, আর পাশাপাশি যেটা তুলে রেখেছিলাম পূর্ণেন্দু আর তিলোত্তমার কথা। পূর্ণেন্দুর চরিত্রে সুহর্ত মুখোপাধ্যায় আর তিলোত্তমার চরিত্রে সন্দীপ্তা সেন অভিনয় করেছেন। তাদের অভিনয় একেবারে শেষ পাতে মন্ডা মিঠাইয়ের মতন। বিশেষ করে সুহর্তর অভিনয় প্রত্যেকটি দর্শকের মন জয় করে নিয়েছে। তবে বুঝি এই গল্পখানিকে ইচ্ছাকৃত শেষে রাখা হয়েছিল ওই চরিত্রটির জন্য। আর যেটা এই মুহূর্তে আমরা বেশি ব্যবহার করি, সিনেমা দেখতে গেলে বেশি বুঝি আমরা, টুইস্ট আর ক্লাইম্যাক্স, এই দুটোই যে পূর্ণেন্দুর কপালে পড়েছিল, সেই কারণে পূর্ণেন্দু একটু বেশি করে মন জয় করে নিয়েছেন। তবে আশা করি বুঝি সব দিকটা ছুঁয়ে যাওয়া হলো। আর একেবারে সিনেমার শেষে কলা কুশলীদের আগমন, সেই নিয়ে ইতিপূর্বে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা যদি মনে করেন দেখে নিতে পারেন।
মুখ্য চরিত্রের 3 জন নায়ক, তাদের কথোপকথন রয়েছে, দর্শকদের রিয়াকশন রয়েছে, সব মিলিয়ে সেই ভিডিওটাও আপনাদের ভালো লাগতে পারে। এতটুকু বলে এই ভিডিওখানি শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওখানি ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজখানিকে ফলো করে দেবেন। আসি আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। নমস্কার।